ক্লাস 11-এ আমরা থার্মোডিনামিক্স শুরু করেছি। প্রথমে ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স, তারপর তাপ রসায়ন শেষ করে গত ক্লাসে অর্থাৎ আমরা যখন অনলাইনে ক্লাস করছিলাম তখন সেখানে কোনো একটি প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত হবে বা স্বতঃস্ফূর্ত আর অস্বতঃস্ফূর্ত হওয়ার যে শর্ত সেটা আমরা আলোচনা করেছিলাম। সেখানে কোনো একটা প্রক্রিয়া সর্বক্ষণেই স্বতঃস্ফূর্ত হবে যদি তার আন্তঃশক্তি হ্রাস পায় এবং বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। এখন এই বিশৃঙ্খলা সাপেক্ষে কোনো একটি প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি হবে না সেটা জানতে গেলে তার বিশৃঙ্খলার পরিমাণ বেশি না কম সেটা আমাদের জানতে হবে। এখন কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলার জানা দরকার পড়লে তাহলে আমাদের একটা নতুন প্যারামিটার যেটার সাহায্যে আমরা বিশৃঙ্খলার মাত্রাটাকে পরিমাপ করতে পারি সেটা হচ্ছে এনট্রপি। এই এনট্রপি ধারণা থেকেই আমরা কিন্তু বিশৃঙ্খলার কনসেপ্টটা পাবো। এখন এনট্রপি কাকে বলে তার একটা আণবিক সংজ্ঞা আছে এবং তার সাথে একটা ম্যাথামেটিক্যাল ডেফিনেশন আছে, দুটোই আমরা জানবো। তবে অনেকের মনে হচ্ছে এনট্রপির বাংলা কী হতে পারে। এনট্রপির বাংলা এখনও পর্যন্ত কিছু খুঁজে পাওয়া যায়নি। এনট্রপি মানে এনট্রপি, যেমন ইন্টারনাল এনার্জি আন্তঃশক্তি, এনথ্যালপি মানে হচ্ছে পূর্ণতাপ, সেরকম এনট্রপি মানেও এরকম কিছু বাংলা থাকা উচিত ছিল। এর বাংলা কিছু হয় না, এনট্রপি আমরা বলবো। আর আমি আগের দিনে ডেফিনেশনটা বলেও ছিলাম, এনট্রপি ইজ দ্য মেজারমেন্ট অফ ডিসঅর্ডারনেস অফ এ সিস্টেম। একটা তন্ত্রের বিশৃঙ্খলার পরিমাপ করা হয় যে প্যারামিটার দ্বারা, সেটাই হচ্ছে তার এনট্রপি। আমি এখানে ডেফিনেশনটা লিখেছি, যে তাপগতীয় ধর্ম বা অপেক্ষক কোনো সিস্টেমের গঠন করে এই কণাগুলির বিশৃঙ্খলতার মাত্রা পরিমাপ করে বা নির্দেশ করে সেটাকেই বলা হচ্ছে তার এনট্রপি। এটা কাছে আণবিক ব্যাখ্যা। এবার গাণিতিক সংজ্ঞা যদি আমরা আলোচনা করি, সেই গাণিতিক সংজ্ঞাটা হচ্ছে এইরকম, বলছে কোনো একটি পরাবর্ত প্রক্রিয়ায় সিস্টেম এবং পরিবেশের মধ্যে যদি তাপের আদান প্রদান হয় এবং ওই প্রক্রিয়ায় যদি পরম তাপমাত্রার মান আমরা জানতে পারি তাহলে সিস্টেমে যে এনট্রপির পরিবর্তন হবে সেই এনট্রপির পরিবর্তনটাকে আমরা লিখতে হচ্ছে ডিএস ইকুয়াল টু ডেল কিউ রিভার্সিবল বাই টি। এখন ডেল কিউ মানে হচ্ছে খুব সামান্য পরিমাণে সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, আর ডিএস হচ্ছে এনট্রপির ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। আর যেখানে ক্যাপিটাল টি হচ্ছে তোমার যখন সিস্টেম তাপ গ্রহণ বা বর্জন করছিল সেই অবস্থায় পরম তাপমাত্রা। এখন বলছে কোনো পরাবর্ত প্রক্রিয়া সিস্টেম দ্বারা গৃহীত তাপের পরিমাণ ডিকিউ রিভার্সিবল এবং পরম তাপমাত্রা টি হলে সেখানে এনট্রপির পরিবর্তন ডিএস আমরা দেখাতেই পেরেছি। এবার যদি ধরে নেওয়া হয় যে কোনো একটি প্রক্রিয়া স্টেট 1 থেকে স্টেট 2-তে রূপান্তরিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা ইন্টিগ্রেশন করে 1 থেকে 2, যেহেতু পরবর্তী প্রক্রিয়া অসংখ্য ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে তাই আমরা ইন্টিগ্রেশন করে মোট এনট্রপির পরিবর্তন বা সমগ্র প্রক্রিয়াটাতে এনট্রপির পরিবর্তন আমরা গণনা করেছি। অর্থাৎ সেক্ষেত্রে S2 - S1 ইকুয়াল টু এই ডেল কিউ রিভার্সিবল মানে হচ্ছে কিউ রিভার্সিবল, অর্থাৎ সম্পূর্ণ ধাপে মোট গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম ডেল এস ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি। এটাই হচ্ছে তোমার এনট্রপির ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার তাহলে এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি, সেখানে আমরা বলতে পারবো যে পরবর্তী প্রক্রিয়ায় যখন কোনো সিস্টেম তাপ গ্রহণ বা বর্জন করে সেই গৃহীত বা বর্জিত তাপ এবং যে পরম তাপমাত্রায় ওই গৃহীত বা বর্জিত তাপটা হচ্ছিল তাদের যে অনুপাত সেটাকে আমরা বলবো এনট্রপির পরিবর্তন। এনট্রপির বৈশিষ্ট্য আমরা আগেই বলেছি, এনট্রপি হচ্ছে তোমার সিস্টেমের অবস্থার অপেক্ষক, অর্থাৎ সিস্টেমের প্রাথমিক এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করে কোন পথে প্রক্রিয়াটা ঘটছে সেই পথের উপর কোনোভাবে নির্ভর করে না। নাম্বার 3 যেটা বলেছে দেখো, পরিমাণগত ধর্ম, অর্থাৎ সিস্টেমের জড় পদার্থের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে এনট্রপির পরিমাণ বৃদ্ধি পাবে, জড় পদার্থের পরিমাণ হ্রাস পেলে এনট্রপির পরিমাণও হ্রাস পাবে। আর এনট্রপি হচ্ছে সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপ। বিশৃঙ্খলতা যত বেশি হবে এনট্রপির মান তত বেশি, বিশৃঙ্খলতার মাত্রা যত কম হবে এনট্রপির মানও তত কম হবে। 4 নম্বর যেটা বলছে দেখো,
স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে মহাবিশ্বের এন্ট্রপি বৃদ্ধি পায়, এটা আমরা দেখাবো এরপরে আবার আমরা দেখাতে পারবো। সাম্যাবস্থায় যে কোনো সিস্টেমের মোট এন্ট্রপির পরিবর্তন বা সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়। পরম শূন্য উষ্ণতায়, এই 6 নম্বর পয়েন্ট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটাকে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র হিসাবেও এটাকে বলা হয়ে থাকে। কি বলছে? পরম শূন্য উষ্ণতায় একটি বিশুদ্ধ নিখুঁত কেলাসাকার পদার্থের এন্ট্রপির মান শূন্য হয়। পরম শূন্য তাপমাত্রায় বিশুদ্ধ নিখুঁত কেলাসাকার পদার্থ, তাহলে বিশুদ্ধ নিখুঁত কেলাসাকার পদার্থ মানে বোঝাতে চাইছে যে তার ভিতরের মধ্যে কোনো বিশৃঙ্খলার মাত্রা নেই এবং যতটা সুসজ্জিত এবং সুবিন্যস্তভাবে থাকা দরকার সেইভাবেই আছে, তার মানে তার বিশৃঙ্খলার পরিমাণ একেবারেই নেই, তাই এন্ট্রপির মানটা শূন্য। এটাই হচ্ছে আমাদের থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। নেক্সট যেটা আমরা পাবো এন্ট্রপির ভৌত তাৎপর্য। কোনো সিস্টেমের এন্ট্রপি হলো সিস্টেমের গঠনকারী কণাগুলির বিশৃঙ্খলতার পরিমাপ, এটাই এন্ট্রপির ভৌত তাৎপর্য। সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপটাই হচ্ছে ওই সিস্টেমের এন্ট্রপির পরিমাপ। এন্ট্রপির একক, এন্ট্রপির গাণিতিক যে রিলেশনটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে কিউ রিভার্সিবল বাই টি। এখন কিউকে যদি আমরা ক্যালোরি এককে প্রকাশ করি আর তাপমাত্রাকে যদি ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে প্রকাশ করি, তাহলে সিজিএস পদ্ধতিতে এন্ট্রপির একক হবে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। এসআই পদ্ধতিতে যদি আমরা প্রকাশ করি, তাপের একক ছিল জুল আর তাপমাত্রার একক ছিল কেলভিন, অর্থাৎ জুল পার কেলভিন। নেক্সট, এন্ট্রপির পরিবর্তন বলছে কোনো প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পেলে, অর্থাৎ স্টেট 1 থেকে স্টেট 2তে যদি যায় এবং স্টেট 2 এর এন্ট্রপি যদি স্টেট 1-এর থেকে বেশি হয়, অর্থাৎ S2 গ্রেটার দ্যান S1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ডেল্টা এস গ্রেটার দ্যান 0, কারণ S2 এর মানটা S1-এর থেকে বেশি। ঠিক একইভাবে এন্ট্রপি হ্রাস পেলে, তাহলে ডেল্টা এস মানে হচ্ছে তোমার S2 মাইনাস S1, যেখানে S2 এর মানটাই কম S1-এর তুলনায়, তাহলে ডেল এস এর মানটা হয়ে যাবে ঋণাত্মক বা 0 থেকে কম। ঠিক একইভাবে কোনো রাসায়নিক বিক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়া এন্ট্রপির পরিবর্তন মানছে সামেশন অফ এন্ট্রপি প্রোডাক্টস, বিক্রিয়াজাত পদার্থগুলির মোট এন্ট্রপি থেকে বিক্রিয়ক পদার্থগুলির মোট এন্ট্রপির সমষ্টি বিয়োগ করলে যে মানটা আমরা পাবো সেটাই হয়ে যাচ্ছে ওই বিক্রিয়ার জন্য এন্ট্রপির পরিবর্তন। নেক্সট, চক্রীয় প্রক্রিয়া। এন্ট্রপি যেহেতু অবস্থার অপেক্ষক, তাই চক্রীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হবে। চক্রীয় প্রক্রিয়া মানে হচ্ছে একটা নির্দিষ্ট অবস্থা থেকে শুরু করে একাধিক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় সেই ধাপটাতেই যদি ফিরে আসে বা সেই অবস্থাতেই যদি ফিরে আসে, তখন সেটাকে আমরা বলছিলাম চক্রীয় প্রক্রিয়া। আর এন্ট্রপি যেহেতু অবস্থার অপেক্ষক এবং এখানে প্রাথমিক এবং অন্তিম অবস্থা যেহেতু একই, তাই এন্ট্রপির পরিবর্তনের মানটা কিন্তু শূন্য হবে। নেক্সট, পরাবর্ত রুদ্ধতাপীয় পদ্ধতি। রুদ্ধতাপীয় পদ্ধতিতে আমরা জানি সিস্টেম এবং পরিবেশের মধ্যে কোনো তাপের আদান প্রদান হয় না, তাহলে কিউ রিভার্সিবল ইকুয়াল টু 0। তাহলে কিউ রিভার্সিবল যদি 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এন্ট্রপির পরিবর্তন 0। পরাবর্ত রুদ্ধতাপীয় পরিবর্তনে সিস্টেমের এন্ট্রপির মান 0 হওয়া উচিত, কিন্তু বাস্তব ক্ষেত্রে যেটা প্রমাণ করে দেখা গেছে যে পরবর্তী রুদ্ধতাপীয় পদ্ধতিতে সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পায়, কারণ এটা স্বতঃস্ফূর্তভাবেই ঘটতে থাকে। তাই যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় এন্ট্রপি গ্রেটার দ্যান 0 হয়ে থাকে, এন্ট্রপির পরিবর্তনটা গ্রেটার দ্যান 0 হয়ে থাকে। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি যে পরবর্তী রুদ্ধতাপীয় পদ্ধতিতে সিস্টেমের এন্ট্রপির পরিবর্তনের মান শূন্য হবে না, সেটা 0 থেকে বেশি হবে। নেক্সট যেটা আমরা চলে যাব, সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। আমি ধরছি স্টেট 1 যেখানে এন্ট্রপি হচ্ছে S1, স্টেট 2 যেখানে এন্ট্রপি হচ্ছে S2। এখন যেহেতু পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, একটা সিঙ্গেল ধাপে এন্ট্রপির পরিবর্তন ছিল ডিএস ইকুয়াল টু ডেল কিউ রিভার্সিবল বাই টি। এখন এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, তাহলে স্টেট 1 থেকে স্টেট 2-তে পরিবর্তনের জন্য অসংখ্য ধাপে সংগঠিত হলে সেখানে মোট এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস, অর্থাৎ S2 মাইনাস S1 ইন্টিগ্রেশন করলে, আর এখানে ডেল কিউটা এখানে পড়েনি, কিউ রিভার্সিবল ইকুয়াল টু
কিউ রিভার্সিবল 1 থেকে 2, তার মানে এটা আমরা টোটাল পেয়ে যাচ্ছি কিউ রিভার্সিবল বাই টি। এটা আমরা আগে উপরে করে দেখিয়েছি, শুধু এখানে কিউটা পড়েনি, কিউটা তোমরা একটুখানি দিয়ে নেবে। এবার যেটা বলছি দেখো 6 নম্বর ক্ষেত্রে ভৌত অবস্থার পরিবর্তনে সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন। এখন স্থির চাপে এবং স্থির তাপমাত্রায় দশা পরিবর্তন ঘটে থাকে। স্থির চাপে যখন পরিবর্তন ঘটে সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ আমরা আগেই পেয়েছিলাম কিউ সাফিক্স পি, অর্থাৎ স্থির চাপে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ ইকুয়াল টু ডেল এইচ। এটা আমরা প্রমাণ করেছি ফার্স্ট লতে গিয়ে। তার মানে কোনো একটি প্রক্রিয়া যদি স্থির চাপে সম্পন্ন হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ডেল এইচ। অতএব ডেল্টা এস সমান ডেল্টা এইচ, ডেল্টা এস সমান ডেল্টা এইচ বাই টি। এই সমীকরণটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার তাহলে দেখো এখানে কি পেলাম, গলনের এন্ট্রপি। আগে বলতে হবে গলন কাকে বলে। এক মোল কঠিন পদার্থ তার গলনাঙ্কে মানে গলনাঙ্কের তাপমাত্রা স্থির থেকে সম্পূর্ণরূপে তরল দশায় রূপান্তরিত হলে এন্ট্রপির যে পরিবর্তন হয় তাকে গলনের এন্ট্রপি বলে। এক মোল কঠিন পদার্থ তার গলনাঙ্কে সম্পূর্ণরূপে তরল অবস্থায় রূপান্তরিত হলে যে পরিমাণ এন্ট্রপির পরিবর্তন হয় তাকে বলছি গলনের এন্ট্রপি। তাহলে ডেল্টা এস ফিউশন অর্থাৎ গলনের জন্য এন্ট্রপির যে পরিবর্তন সেটাকে বলছে ডেল এইচ ফিউশন বাই টি সাফিক্স এফ। এফ মানে হচ্ছে ফিউশন মানে গলনাঙ্ক, অর্থাৎ টি সাফিক্স এফ পুরোটাই অর্থ বোঝাচ্ছে যে গলনাঙ্কের তাপমাত্রা। এবার এই যে ডেল্টা এইচ এফ যেটা বলছে গলনের এনথ্যালপি, আর ডেলটি হচ্ছে কঠিনের গলনাঙ্ক। বলছে গলনে এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক হয়। তার কারণ কি, বাইরে থেকে সে তাপ গ্রহণ করছে, গ্রহণ করলেই তবে কঠিন পদার্থ তরলে গলিত হয়। যেহেতু সে সিস্টেম তাপ গ্রহণ করছে তাই ডেল্টা এস ফিউশন বা গলনের জন্য এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক হয়। নেক্সট যেটা বলছে দেখো, গলনের ক্ষেত্রে সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পায়। এন্ট্রপি বৃদ্ধি পায় বলেই ডেল্টা এস ফিউশনটা কিন্তু পজিটিভ হয়। একটা ছোট্ট ম্যাথ এখানে দেওয়া হয়েছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে বরফের গলনের এনথ্যালপি 6.02 কিলোজুল পার মোল। এখানে গলনের এন্ট্রপির পরিবর্তন কত হবে দেখো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলে দিয়েছে, ডেল এইচ এর মানটা বলে দিয়েছে, তাহলে ডেল্টা এস ফিউশন ইকুয়াল টু ডেল এইচ ফিউশন বাই টি মান বসিয়ে দিয়েছি। দিয়ে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে ডেল এইচ সিস্টেম ইকুয়াল টু 22.05 কিলোজুল পার মোল পার কেলভিন। তাহলে জুল পার মোল পার কেলভিন, কারণ নিচে একটা কেলভিন ছিল সেই কেলভিনটা এখানে এসে গেছে। নেক্সট, বাষ্পীভবনের এন্ট্রপি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এখানে কিন্তু আর বললে হবে না। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 মোল পরিমাণ কোনো তরল পদার্থকে তার স্ফুটনাঙ্কে সম্পূর্ণরূপে বাষ্পে রূপান্তর করতে গেলে যে পরিমাণ এনথ্যালপির পরিবর্তন হয় তাকে বলছে বাষ্পীভবনের এনথ্যালপি। তাহলে বাষ্পীভবনের ইংরেজি হচ্ছে ভেপারাইজেশন। তাহলে ডেল এস ভ্যাপ ইকুয়াল টু ডেল এইচ ভেপারাইজেশন বাই টিবি। টিবি মানে হচ্ছে তোমার স্ফুটনাঙ্ক, আর ডেল এইচ ভেপারাইজেশন হচ্ছে বাষ্পীভবনের এনথ্যালপি। ঠিক এটাকে কাজে লাগিয়ে আমরা একটা অঙ্ক এখানে পাব। জলের বাষ্পীভবনের এনথ্যালপি 40.4 কিলোজুল পার মোল হলে বাষ্পীভবনের এনট্রপি কত হবে। তাহলে বাষ্পীভবনের এনট্রপি ইকুয়াল টু বাষ্পীভবনের এনথ্যালপি বাই স্ফুটনাঙ্ক 40.4 বাই 273। এই ওটা ছিল তোমার জুল পার মোল পার কেলভিন, এককটা হয়ে যাবে। এখানে পার কেলভিনটা দেওয়া হয়নি, কেলভিনটা এখানে দিতে হবে। আর সেটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 0.1083 কেলভিন পার জুল পার মোল। এখানে এটা অ্যাকচুয়ালি তোমার যেটা বলতে চাইছে কিলো জুল পার মোল ছিল, এবার সেখান থেকে এটা কেলভিনটা উপরে চলে গেলে কিলো জুল পার মোল পার কেলভিন, তার মানে এটা ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। এটা কেলভিন, শুধু নিচে একটা কেলভিন দিলেই হতো। তাহলে আলটিমেট যেটা দাঁড়াচ্ছে কিলো জুলটাকে জুলে কনভার্ট করেছি, জুল পার মোল পার কেলভিন। এবার আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণ বা সংকোচনে এন্ট্রপির পরিবর্তন। আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র গাণিতিক রূপটা পেয়েছিলাম ডেল ইকুয়াল টু কিউ প্লাস ডব্লু।
এবার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে ডেল ইউ ইকুয়াল টু জিরো, যেটা এখানে বলেছি। এবার ডেল ইউ যদি জিরো হয় তাহলে কিউ প্লাস ডাব্লু ইকুয়াল টু জিরো, অর্থাৎ মাইনাস ডাব্লু ইকুয়াল টু কিউ। তাহলে মাইনাস ডাব্লু ইকুয়াল টু কিউ বা কিউ ইকুয়াল টু মাইনাস ডাব্লু। তাহলে এই যে সমীকরণটা আমরা পেয়েছি সেই সমীকরণটাকে কাজে লাগাবো। আবার ডাব্লু মানে পেয়েছিলাম মাইনাস এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান, অথবা মাইনাস 2.303 এন আর টি লগ ভি টু বাই ভি ওয়ান, তাহলে এই যে সম্পর্কটা আমরা পেয়েছি, তাহলে আমাদের আবার ডেল্টা এস মানে ছিল কিউ বাই তোমার টি। এখন কিউ মানে ছিল মাইনাস ডাব্লু, আর মাইনাস ডাব্লু মানে আমরা জানি মাইনাস এনআরটি এল এন ভি টু বাই ভি ওয়ান। তাহলে সেখানে মাইনাসে মাইনাসে কেটে গিয়ে শুধু থাকবে 2.303 এন আর টি বাই, অর্থাৎ 2.303 এন আর টি লগ ভি টু বাই ভি ওয়ান বাই টি। এইটি কেটে গিয়ে আলটিমেট থাকছে এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান, সেটাকে লগে কনভার্ট করলে 2.303 এন আর টি লগ ভি টু বাই ভি ওয়ান, অর্থাৎ সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় যদি কৃতকার্য সম্পন্ন হয় সেক্ষেত্রে এনট্রপির পরিবর্তন হয়ে যাবে 2.303 আর এন লগ ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান অথবা লগ পি ওয়ান বাই পি টু। এই সমীকরণটা আমরা এখান থেকে কিন্তু সহজেই ডিরাইভ করতে পারবো।